আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি যদি আপনাকে এমন একটা কাজ বা প্র্যাকটিস সম্পর্কে বলতে পারি, যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলারলি করতেন, তার সাহাবীরা করতেন, তাই এটা একটা এস্টাবলিশ সুন্নাহ। কিন্তু সেই সেম কাজটা উইনস্টন চার্চিল, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, জন এফ কেনেডির মতো নেতারা যেমন করতেন, তেমনি থমাস আলভা এডিসনের মতো ইনভেন্টর কিংবা সালভাদর ডালির মতো গ্রেট আর্টিস্টরাও করতেন। আপনি ডেফিনেটলি ইন্টারেস্টেড হবেন এবং ভাববেন সেম কাজটা আমরাও করতে পারি কিনা, আমাদের কোনো কাজে আসতে পারে কিনা, তাই না? গত ভিডিওতে আমি যখন আপনাদের সাথে আলাপ করেছিলাম যে দিনের মাঝামাঝি সময়ে এসে এনার্জি এবং ফোকাস আবার রিগেইন করার জন্য সবচেয়ে পাওয়ারফুল প্র্যাকটিস হচ্ছে পাওয়ার ন্যাপ। তারপর থেকে আমার কাছে অনেকগুলো কোয়েশ্চেন এসেছে। পাওয়ার ন্যাপ অ্যাকচুয়ালি কি? পাওয়ার ন্যাপ কখন নিতে হয়? পাওয়ার ন্যাপের ডিউরেশন কেমন হওয়া উচিত? ১০ মিনিট ঘুমোতে গেলে যদি ১.৫ ঘন্টা ঘুমিয়ে ফেলে কি করব? কিংবা ১০ মিনিটে ঘুমই না আসে কি করব? অথবা অল্প ঘুমিয়ে উঠলে মাথা ব্যথা করে? কিভাবে একটা প্রপার পাওয়ার ন্যাপ সেশন ডিজাইন করতে হয়? স্লিপ সাইকেলের সাথে এটার সম্পর্ক কি? এই সব কিছু আমরা আজকে জানার চেষ্টা করব একটা 4 স্টেপ প্রসেসের মধ্য দিয়ে। আমরা 4টা স্টেপে একটা প্রপার পাওয়ার ন্যাপ সেশন কিভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে জানবো। পাশাপাশি এই যে গ্রেট পিপলদের কথা বললাম, তারা সবাই ন্যাপ নেওয়া প্র্যাকটিস করতেন, কিন্তু কে কিভাবে করতেন, কখন করতেন, কার স্টাইলটা কেমন ছিল এবং কেন ছিল, এবং সেটা সায়েন্টিফিক ব্যাখ্যা কি, বেনিফিট কি, সেই সব কিছু নিয়ে আজকে আলাপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার জন্য পার্সোনালাইজড ওয়েতে আপনি যদি একটা প্রপার পাওয়ার ন্যাপ সেশন ডিজাইন করতে চান, তাহলে প্রথম যে স্টেপটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে ডিসাইড ওয়েন, অর্থাৎ কখন আমি পাওয়ার ন্যাপটা নিব। আর সেটা ঠিক করার জন্য আপনার প্রথমে একটা ছোট্ট সায়েন্টিফিক ফ্যাক্ট জানা লাগবে। সেটা হচ্ছে আমরা যখন ঘুম থেকে জেগে উঠি তখন থেকে আমাদের ব্রেইনে একটা কেমিক্যাল বিল্ড আপ করা শুরু করে, জমা শুরু করে এবং বাড়তে থাকে। সেটা নাম হচ্ছে অ্যাডিনোসিন। নামটা জরুরি না, জরুরি হচ্ছে আইডিয়াটা। কেমিক্যালটা যখন জমতে থাকে তখন আস্তে আস্তে আমাদের মধ্যে ঘুমের ভাব তৈরি হয়, এবং কেমিক্যাল যত বেশি বেড়ে যায়, অ্যাডিনোসিন যত বেশি বেড়ে যায় ব্রেইনে, নিউরোট্রান্সমিটারটা, তত আমাদের ঘুমের ভাব বাড়তে থাকে। আর সকালে যখন আমরা 6টা 7টা 8টা নাগাদ ঘুম থেকে উঠি, তারপর দুপুর 2টা 3টা নাগাদ কিন্তু আমরা 7-8 ঘন্টা প্রায় জেগে আছি। তো সায়েন্টিফিক রিসার্চে দেখা যায় যে ততক্ষণে এনাফ অ্যামাউন্ট অফ অ্যাডিনোসিন আসলে ব্রেইনে জমা হয়ে যায় এবং আমাদের সেই ঘুম ভাবটা চলে আসে, আমাদের মনে হয় এখন একটা ঘুম দরকার। এবং ইন্টারেস্টিংলি এই কেমিক্যালটা আপনি অন্য কিছু দিয়ে ওয়াশ আউট করতে পারবেন না, ক্লিন করতে পারবেন না, শুধুমাত্র ঘুমের মাধ্যমে করতে পারবেন। তাই অল্প যদি আপনি ঘুমান বা যতক্ষণই ঘুমান না কেন, ঘুমোতে গেলেই অ্যাডিনোসিন আবার কমতে শুরু করে, এবং এই সাইকেলটাই চলতে থাকে। আমরা রাতে যখন ঘুমাই অ্যাডিনোসিন ক্লিনড আপ হয়ে যায়, আবার অ্যাডিনোসিন জমা শুরু করে যখন আমরা জেগে উঠি। সো এইটা হচ্ছে দুপুর নাগাদ আমাদের ঘুম আসার কারণ। এখন আমি পাওয়ার ন্যাপটা কখন নিব সেটা ডিসাইড করবো 2টা জিনিসের বেসিসে। আমি কখন ঘুম থেকে উঠেছি, সেটা থেকে কতটুকু দূরে আসলে দুপুর আছে, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমি রাতে কখন ঘুমোতে যাব। আমি যদি প্রপার একটা ঘুমের রুটিন ফলো করি, অর্থাৎ 10টা 11টা নাগাদ প্রপারলি ঘুমোতে যাই, তাহলে আমার টার্গেট থাকবে দুপুরবেলা ডেফিনেটলি 3টার পরে ন্যাপ না নেয়া। কারণ 3টার পর যদি আমি ন্যাপ নেই, সেটা আমার সার্কাডিয়ান রিদম বা দেহঘড়িকে ইফেক্ট করবে। এই দেহঘড়ি রিলেটেড ডিটেল ডিসকাশন আমরা পরবর্তী ভিডিওতে করবো ইনশাল্লাহ, এবং সেটা খুবই ফ্যাসিনেটিং এবং ইন্টারেস্টিং আইডিয়া। কীভাবে সূর্যের আলো আমাদের দেহঘড়িকে অ্যাক্টিভেটেড করে, সন্ধ্যায় সূর্যের আলো কীভাবে ঘুমের দেহঘড়িকে অ্যাক্টিভেটেড করে, এই সব ডিটেলস আমরা আলাপ করবো ইনশাল্লাহ। আপাতত আমরা এতটুকু জানি যে দুপুর 2টা 3টা বা সর্বোচ্চ 4টা, তার আগে আমাদেরকে পাওয়ার ন্যাপটা নিতে হবে যদি আমি রেগুলার পাওয়ার ন্যাপের প্র্যাকটিস করি। আর যদি কোনো একদিন এমন হয় যে 5টা নাগাদ 6টা নাগাদ আমার একটা জরুরি কাজ আছে, সেই কাজটার আগে আমার একটু এনার্জি রিগেইন করা দরকার, তাই অল্প একটু সময়ের জন্য আমি রেস্ট নিয়ে নিতে চাচ্ছি, তখন একটা স্পেশাল কেসে আমরা ওটা নিতে পারি। কিন্তু রেগুলারলি যে ডেফিনেটলি দেরি করা উচিত না, কারণ 2টা 3টা নাগাদ যদি আমি ন্যাপটা নিতে পারি, আমি একটা নতুন দিন শুরু করব, আবার 10টা নাগাদ আমার প্রপারলি ঘুমটা আসবে ইনশাল্লাহ। সো কখন শুরু করা উচিত বা কখন ন্যাপ নেওয়া উচিত, সেটা হচ্ছে দুপুরে এবং 2টা 3টার আগে। এবার সেকেন্ড স্টেপ এবং মোস্ট ক্রুশাল স্টেপ হচ্ছে হাউ লং, বা কতক্ষণ আমি আসলে পাওয়ার ন্যাপটা নিব। আর এটার সাথেই গভীরভাবে কানেক্টেড আমাদের স্লিপ সাইকেলের আইডিয়া। স্লিপ সাইকেলের আইডিয়াতে যাওয়ার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি। কখনো খেয়াল করেছেন কাউকে ঘুমোতে দেখলে যে কিছু সময় তার চোখের মণি নড়ছে, চোখ বন্ধ, চোখের মণি নড়ছে, আর কিছু সময় নড়ছে না? এই চোখের মণি নড়ার ভিত্তিতে ঘুমকে নর্মালি 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রেম ঘুম, রেম মানে REM, র্যাপিড আই মুভমেন্ট, অর্থাৎ ঘুমের মধ্যে যখন চোখ নড়তে থাকে ওই ঘুমটাকে বলে রেম ঘুম। আর নন রেম ঘুম মানে হচ্ছে যখন চোখের মণি নড়ছে না, নন রেম মানে নন র্যাপিড আই মুভমেন্ট ঘুম। সো এই 2টা টাইপের ঘুম যদি আমরা জানি, তাহলে আমরা বুঝবো একটা স্লিপ সাইকেল কিভাবে ডিজাইন করা হয় বা কিভাবে স্ট্রাকচার্ড হয়। সাধারণত আমরা যখন রাতে ঘুমাই 7-8 ঘন্টা ঘুমিয়ে উঠি, আমরা মনে করি টানা একটা ঘুম দিয়ে উঠেছি। আসলে সেটা সঠিক না। অনেকগুলো ছোট ছোট চাঙ্ক, ছোট ছোট ইউনিট, কাইন্ড অফ এক একটা ইট জোড়া হয়ে হয়ে এক একটা দেয়াল হয়, যেমন তেমনি ছোট ছোট কতগুলো স্লিপ সাইকেল একসাথে জোড়া লেগে একটা টোটাল ঘুমের সাইকেল বা টোটাল ঘুমের একটা চাঙ্ক হয়। সো একটা স্লিপ সাইকেলে আসলে কি থাকে? একটা স্লিপ সাইকেল নর্মালি 1.5 ঘন্টার হয়ে থাকে বা 90 মিনিটসের হয়ে থাকে। সো 90 মিনিটসের একটা স্লিপ সাইকেল আবার 4টা ছোট ছোট অংশে বিভক্ত থাকে। সো তার মানে আমি যদি 6 ঘন্টা ঘুমাই, আমার 4টা স্লিপ সাইকেল এক এক করে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে প্রতিটা স্লিপ সাইকেলের মাঝখানে আমরা কিছু সময়ের জন্য অনেক সময় জেগেও যাই, কিন্তু টেরও পাই না। সো এক একটা স্লিপ সাইকেল জোড়া লেগে লেগে ওরকম বড় একটা ঘুম হয়, ঠিক আছে, কিন্তু একটা
একটা ছোট্ট স্লিপ সাইকেলের ভেতর কী থাকে? একটা ছোট্ট স্লিপ সাইকেল মোটামুটি 4টা ভাগে ভাগ করা হয় সাধারণত। তার মধ্যে প্রথম 3টা নন রেম ঘুম, তার মানে ওই যে চোখের মণি যখন নড়ে না সেই নন রেম ঘুম, আর লাস্ট একটা পার্ট হচ্ছে রেম ঘুম থাকে। এবং রেম ঘুমটা শেষ হওয়ার পর আমরা একটুখানি জেগে যাই, মাইক্রো একটা অ্যাওয়েকেনিং হয়, তারপর আবার নন রেম ঘুম হয়ে নতুন একটা সাইকেল তৈরি হয়। এখন ওই 4টা যে স্টেপ, ওই 4টা অংশের মধ্যে আসলে কী কী থাকে? ইন্টারেস্টিংলি ফার্স্ট যে ধাপটা ওইটাকে বলে N1, অর্থাৎ নন রেম 1। সো N1 ঘুমটা 1 থেকে 7 বা 10 মিনিটের হয়। ওই টাইমটাতে আমরা অ্যাওয়েকেনিং, ঘুম, জাগরণের মাঝামাঝি থাকি। মানে ওই সময় যদি আমাদেরকে কেউ ডাকে বা সামান্য আওয়াজও হয় আমরা শুনতে পাই এবং সাথে সাথে ঘুম ভেঙে যায়, এবং খুব হালকা একটা ঘুম, সেটা বলা যায় মোটামুটি জাগরণের কাছাকাছি আর কি। তো 1 থেকে 7-10 মিনিট, এটা হচ্ছে ফার্স্ট N1 স্টেপটা। এটা মনে রাখা একটু ইম্পর্টেন্ট, কারণ N1 আর এরপর N2-র সাথে আমাদের পাওয়ার ন্যাপের একটা ডিরেক্ট রিলেশন আছে, সেটা আমি পরে বলছি। সো N2টা কি? N2টা হচ্ছে 1 থেকে 7 বা 10 মিনিট আপনি N1 শেষ করলেন, এরপরই একটু ডিপার স্টেটে ঢুকে যাবে আমাদের ব্রেন এবং একটু স্লোয়ার লেভেলের ওয়েভে নেমে যাবে, মোটামুটি মাসল রিল্যাক্সড হওয়া শুরু করবে এবং পরবর্তী 20 থেকে 25 মিনিট পর্যন্ত এই টাইমটুকু চলবে বা নন রেম 2 বা N2 ঘুমটা চলবে। অর্থাৎ N1 চললো 1 থেকে 10 মিনিট, এরপর N2 চলবে 20 থেকে 25 মিনিট পর্যন্ত। এরপর ওই 25 থেকে 40 মিনিট পর্যন্ত মোটামুটি N3, এবং 40 মিনিট পরে 90 মিনিট পর্যন্ত রেম ঘুম হতে পারে। এটা ডিপেন্ড করে, ওইটা আসলে আজকে ডিসকাশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এতটুকু আপনি জানতে পারেন যে রেম ঘুমের সময় আমরা নর্মালি স্বপ্ন দেখি এবং তখন আমাদের সব মাসল অ্যাকচুয়ালি প্যারালাইজড হয়ে যায়, মোটামুটি প্যারালাইজড হয়ে যায়, শুধু চোখের মাসল ছাড়া, কারণ চোখ তো মুভ করতেছে, আর হচ্ছে আমাদের ব্রিদিং এবং ইন্টারনাল যে অর্গানগুলো সেগুলো ছাড়া। আর N3 বা নন রেম 3 যেটা, ওইটাকে আমরা নর্মালি ডেল্টা ওয়েভ স্লিপ বা ডিপ স্লিপ বলি আর কি। ডিপ স্লিপ বলতে আমরা যেটাকে বুঝি, ওই ডিপ স্লিপের পরিমাণটা যত বেশি হয় আমাদের রিল্যাক্সেশন তত বেশি হয়। সো আজকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানা দরকার সেটা হচ্ছে আমরা যদি একটা ছোট্ট ন্যাপ নেই তাহলে ডেফিনেটলি আমাদের N1 N2 ক্রস করে N3-তে ঢোকা যাবে না। আপনারা যে প্রশ্ন করেন যে একটু ঘুমিয়ে উঠলে মাথা ব্যথা করে, সেটার মেইন রিজন হচ্ছে আপনি যদি N3 স্টেটে অর্থাৎ ডিপ স্টেটে ঢুকে যান একবার, তারপর সাইকেলটা কমপ্লিট না করে অর্থাৎ 1.5 ঘন্টা না ঘুমিয়ে উঠে যান, তাহলে ডেফিনেটলি মাথা ব্যথা করবে, গ্রগি ফিলিং হবে, একটু ডাউন ফিলিং হবে, মাথা ব্যথা করবে, ঝাপসা লাগবে চোখ। এটার কারণ এবং এটার নাম হচ্ছে স্লিপ ইনার্শিয়া, অর্থাৎ এক ধরনের জড়তা তৈরি হয়ে যায়, স্লিপ ইনার্শিয়া বলে এটাকে। সো স্লিপ ইনার্শিয়াতে ঢোকা যাবে না যদি আপনি ছোট স্লিপ বা ন্যাপ নিতে চান। টার্গেট হবে N1 N2 শেষ হওয়ার আগেই ঘুমটা ভেঙে যাওয়া। সো N2 কখন শেষ হয়? 20 থেকে 25 মিনিটে, তাই না? সো আমাদের যে প্ল্যানিংটা হবে হাউ লং, সেখানে আমাদের শর্ট ন্যাপ যদি হয় তাহলে ডিসিশন হবে 20 থেকে 25 মিনিটের মধ্যে ঘুমটা শেষ করা বা অ্যালার্মটা সেট করা। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আগের রাতে আপনি কতটুকু ঘুমিয়েছেন, আপনি স্লিপ ডিপ্রাইভড কিনা বা অতিরিক্ত ক্লান্ত কিনা, সেটার উপর এখানে আরেকটা জিনিস নির্ভর করে। আপনি যদি খুব বেশি ক্লান্ত হন বা আগের রাতে স্লিপ ডিপ্রাইভড থাকেন তাহলে N3টা একটু এগিয়ে আসে, অর্থাৎ N2 তাড়াতাড়ি শেষ হয়ে বডি তাড়াতাড়ি N3-তে ঢুকে রিকভারি শুরু করতে যায়। সো তখন আপনার 15 মিনিটের মধ্যে অ্যালার্মটা সেট করতে হবে, এটাই বেস্ট। কারণ যদি 20 মিনিট আপনি সেট করেন, দেখা যাবে যে যদি N3-তে সামহাও ঢুকে যায় বডি, তাহলে কিন্তু আপনার ঘুম ওই স্লিপ ইনার্শিয়াতে চলে যাবে এবং উঠে যাওয়ার পর আপনার গ্রগিনেস ফিলিং হবে, স্লিপ ইনার্শিয়ার কারণে মাথা ব্যথা শুরু হবে। এখানে একটা মজার গল্প আছে যে এই প্র্যাকটিসটা বা এই সায়েন্সটাকে সালভাদর ডালি কিংবা থমাস আলভা এডিসন কিভাবে ইউজ করতেন। তারা চেষ্টা করতেন N2-তে ঢোকার সাথে সাথে জেগে উঠতে, এবং সেটা করার প্রসেস কি হইতে পারে? তখন তো আসলে এরকম স্মার্ট ওয়াচ বা এরকম কিছু ছিল না যেটা দিয়ে ট্র্যাক করা সম্ভব। সো তারা যেটা করতেন, নিচে একটা মেটাল প্লেট রাখতেন, রেখে উপরে বসতেন এবং বসেই ঘুমাতেন হেলান দিয়ে। তো যেটা করতেন সেটা হচ্ছে হাতে, থমাস আলভা এডিসন হচ্ছে একটা মেটাল বল রাখতেন, আর সালভাদর ডালি যেটা করতেন তার ওই যে বিশাল চাবির যে ছড়া সেটা হাতে নিয়ে তারপর তিনি হেলান দিয়ে ঘুমাতেন। যেই মুহূর্তে N1 তো ঘুম জাগরণ, তাই না? সো তখনও মাসেল রিল্যাক্সড হয় না। সো তখন যেটা হয় যে হাত শক্তই থাকে এবং জিনিসটা হাতে ধরা থাকে। N2-তে ঢোকার একটু পরেই মাসেল যখন রিল্যাক্সড হয়ে যায়, হাতে যা থাকুক না কেন আপনার হাত থেকে পড়ে যাবে, এবং পড়ে ওই জিনিসটা যখন মেটাল বলটা বা চাবিটা ওই মেটাল প্লেটের উপর পড়ে, বিকট একটা আওয়াজ হয়, তাই না? সেই আওয়াজে ওনাদের ঘুম ভেঙে যেত। কিন্তু তার ন্যাপটা তো হয়ে গেল, N2 কমপ্লিট হওয়ার আগে তিনি উঠে গেলেন, এবং তারা যেটা বলতেন যে তাদের যে ক্রিয়েটিভিটি এবং ফোকাস এবং এনার্জি আবার নাকি কমপ্লিটলি রিগেইনড হতো, এবং যতবার তারা ডাউন ফিল করতেন এই প্র্যাকটিসটা করতেন। এইটার একটা নাম আছে সুন্দর, সেটার নাম হচ্ছে হিপনাগগিক ন্যাপ। তো হিপনাগগিক ন্যাপ যদি আপনি প্র্যাকটিস করতে চান, এটা যদি আপনার টার্গেট থাকে তাহলে আপনি এই প্রসেসেও আগাতে পারেন তাদের মতো। আর যদি আপনি নর্মাল স্টাইলে আগাইতে চান তাহলে যেটা করবেন, শর্ট ন্যাপ নেওয়ার জন্য 15 থেকে 20 মিনিট বা সর্বোচ্চ 25 মিনিটের একটা টাইমার সেট করবেন। 25 মিনিটটা একটু রেড লাইনের দিকে চলে যায়, বর্ডার লাইনে। সো 20 মিনিটের মধ্যে আমার মনে হয় একটা বেটার টাইম। আরেকটা স্টাইল কিন্তু আছে, সেটা হচ্ছে আপনার হাতে যদি এনাফ টাইম থাকে তাহলে আপনি যেটা করবেন, পুরো একটা সাইকেলও আপনি ঘুমিয়ে উঠতে পারেন।
বাট এটা ডিপেন্ড করবে আপনি আসলে স্লিপ ডিপ্রাইভড কিনা, বা রাতে আরেকটু দেরিতে ঘুমাবেন কিনা, কিংবা দুপুরে একটু আগের দিকে ঘুমাচ্ছেন কিনা। আপনি যদি পুরো একটা সাইকেল অর্থাৎ 1.5 ঘন্টার একটা সাইকেল ঘুমিয়ে উঠতে পারেন দুপুরবেলা, তাহলে কিন্তু আপনি আরও অনেক বেশি এনার্জি পাবেন। এবং এই প্র্যাকটিসটা ছিল উইনস্টন চার্চিলের। ইভেন চার্চিল একটা মজার কাজ করতো, সে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেবিনেট ওয়ার রুমস, তার আন্ডারগ্রাউন্ড বাংকার ছিল, ওই বাংকার থেকে তো যুদ্ধ পরিচালনা করতো। ওই জেনারেল এবং মিনিস্টারদেরকে নিয়ে সে যখন ওখানে থাকতো, সবচেয়ে টান উত্তেজনার দিনগুলো বা ব্যস্ততার দিনগুলোতেও সে সবাইকে থামিয়ে, সব মিটিং থামিয়ে দুপুরবেলা একটা ন্যাপ নিত, এবং সেই ন্যাপটা 1 থেকে 1.5 ঘন্টার হতো, মানে ফুল একটা সাইকেল। এবং উনি যেটা বলতেন যে সব লিডারদের এই ন্যাপ নেওয়া উচিত, এবং তার জেনারেল এবং মিনিস্টারদেরকে তিনি পুশ করতেন এই ন্যাপটা নেওয়ার জন্য, কারণ ন্যাপটা নিলে তার এনার্জি আবার রিগেইনড হতো, ডিসিশন মেকিংটা বেটার হতো। এবং আসলে কী বেনিফিট হয় সেটা নিয়ে আমি শেষের দিকে আলাপ করবো ইনশাল্লাহ। বাট উইনস্টন চার্চিলের মতো লোকে এরকম পাওয়ারফুল একটা প্র্যাকটিস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্র্যাকটিস, সেখানে আমরা কাইলুলা বলে যেটাকে আর কি, কাইলুলা একটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেগুলারলি প্র্যাকটিস করতেন। নর্মালি জোহরের আগে তিনি একটু ঘুমিয়ে উঠে তারপর জোহর নামাজে যেতেন। এবং আমার ধারণা, আমি যতটুকু পড়ে পেয়েছি, একদম স্পেসিফিক ডিউরেশনটা তো নেই, তো উনি শর্ট ন্যাপও নিতেন, মাঝে মাঝে লং ন্যাপও নিতেন, মানে এটা একেবারে ডিফাইন্ড না। বাট কাইলুলা করা জোহরের আগে বা পরে, এবং জুমার দিন সাহাবীরা বলছেন যে তারা জুমা পড়ে এসে করতেন। সো এই কাইলুলা করাটা কিন্তু একটা সুন্নাহ, এবং সুন্নাহ হিসেবে যদি করা হয় এটা হয়তো সোয়াবেরও কারণ হবে ইনশাল্লাহ, এবং পাশাপাশি হচ্ছে আপনার এনার্জি রিগেইন তো হবেই। তো আপনি আসলে কতটুকু সময় করবেন সেটা ডিপেন্ড করে আপনার স্লিপ সাইকেলের আইডিয়াটা আপনার আছে কিনা, আপনি কখন করছেন, রাতে কীরকম ঘুমিয়েছিলেন, এবং আপনার হাতে কতটুকু সময় আছে সেটার ভিত্তিতে আপনি ডিসিশন নেবেন যে আপনি কতটুকু সময় করবেন, এবং সেভাবে একটা টাইমার সেট করে আপনি ঘুমোতে যাবেন। সো স্টেপ 1 ছিল ডিসাইড ওয়েন, স্টেপ 2 ছিল ডিসাইড হাউ লং, স্টেপ 3 হচ্ছে ডিসাইড ওয়্যার। অর্থাৎ আপনার যে স্টেজটা সেট করতে হবে ঘুমটা একটা পারফরমেন্স হিসেবে আপনি নেন, এবং ঘুমের জন্য মোস্ট পারফেক্ট যে এনভায়রনমেন্ট দরকার সেই এনভায়রনমেন্টটা আপনি ক্রিয়েট করে নেন। পারফেক্ট এনভায়রনমেন্ট কীরকম? ঘুমের জন্য ডিস্ট্রাকশন ফ্রি হওয়াটা জরুরি। ডিস্ট্রাকশন বলতে সাউন্ড আর লাইট, এই দুটোই তো প্রবেশ করে এবং আমাদেরকে জাগিয়ে দেয়। আপনার হাতে সময় আছে মাত্র 15-20 মিনিট যেহেতু, সো আপনি 15-20 মিনিটের জন্য সামহাও সাউন্ড এবং লাইট থেকে নিজেকে আলাদা করে ফেলতে পারেন যদি, তাহলে বেস্ট হয়। বিদেশে যেটা হয় যে সবারই গাড়ি থাকে, অফিস টাইমে যদি থাকে, অফিস থেকে ইভেন বাইরে গিয়ে তারা গাড়িতে গিয়ে একটা ন্যাপ নিয়ে নেয়। নর্মালি চোখের উপর একটা ক্যাপ টাইপের কিছু একটা পরিয়ে নেয় যে যেন আলো না ঢুকে, আর কানে যদি দরকার হয়, চারপাশে যদি নয়েজ থাকে তাহলে হেডফোন কানে যদি লাগিয়ে নেন তাহলে সাউন্ডটা চলে যায়। আর যদি বাসায় থাকেন তাহলে তো ডেফিনেটলি বাসায় নীরব করে একটু অন্ধকার করে পর্দা টেনে দিয়ে সাউন্ডলেস একটা জায়গায়, এবং কেউ যেন ডিস্টার্ব না করে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে তারপর ন্যাপে যাওয়া উচিত। কারণ সামহাও যদি ডিস্টার্ব হয় তাহলে পুরো টাইমটাই নষ্ট হবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অতিরিক্ত কমফোর্টেবল না হয়ে যাওয়াটাই বেটার, কারণ খুব কমফোর্টেবল বিছানায় যদি আপনি শোন তাহলে তো বাই ডিফল্টই আপনার লম্বা সময় ঘুমোতে ইচ্ছা করবে, এবং ঘুম ভাঙার পরেও বা অ্যালার্ম শোনার পরেও দেখা যাবে যে উঠতে ইচ্ছা করছে না। সো বেটার হচ্ছে আপনি ইভেন ডেস্কে মাথা রেখেও ঘুমাতে পারেন, কাউচে বা সোফায় শুয়েও ঘুমাতে পারেন, গাড়ির সিটে ঘুমাতে পারেন, যে কোনো জায়গায়, কিন্তু বেশি কমফোর্টেবল না, মোটামুটি কমফোর্টেবল কিন্তু ডিস্ট্রাকশন ফ্রি একটা জায়গা আপনি সেট করেন। অ্যালার্ম সেট করেন, কতক্ষণের জন্য ঘুমাবেন সেটা সেট করেন, তারপর আপনি ঘুমাতে যাবেন। এবার ফোর্থ স্টেপ হচ্ছে রিল্যাক্স অ্যান্ড রিলিজ। কারণ আপনারা অনেকে বলেছেন যে 10 মিনিটে তো ঘুমিয়ে আসে না, কি করব? সো ইমিডিয়েটলি ঘুমিয়ে পড়ার জন্য আপনি যেটা করতে পারেন যে আপনার বডি এবং মাইন্ডকে কমপ্লিটলি রিল্যাক্সড করে ফেলতে পারেন। আর এই রিল্যাক্সেশনের জন্য আমি কিছু প্র্যাকটিস অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। একটা হচ্ছে স্টপ প্র্যাকটিস, যে আপনি স্টপ করবেন, টেক আ ডিপ ব্রেথ, অর্থাৎ ডিপলি ব্রিথ করবেন, দেন অবজার্ভ করবেন, স্টপের ও, আর পি হচ্ছে তারপর প্রসিড করবেন। এটার থ্রুতে আপনি ইমিডিয়েটলি, আপনি যেহেতু কোনো একটা এনভায়রনমেন্টে ছিলেন, কাজের মধ্যে ছিলেন, ডিসকাশনের মধ্যে ছিলেন, সেখান থেকে নিজেকে ইমিডিয়েটলি যদি ডিটাচ করতে চান তাহলে এই প্র্যাকটিসটা করতে পারেন। এটা গাইডেড ওয়েতেও করতে পারেন, আপনি নিজেও প্র্যাকটিস করতে পারেন। আরেকটা হচ্ছে ফুল বডি স্ক্যান, এটা করতে পারেন মেন্টালি, কিংবা পিএমআর করতে পারেন, প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন। প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশনের একটা গাইডেড ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি, সেটা দেখেও করতে পারেন। ইন্টারনেটে সার্চ করলে ইংলিশে অনেকগুলো পাবেন, সেগুলোও ফলো করতে পারেন, কিংবা সব বাদ দিয়ে একবার যদি প্রসেসটা জেনে নেন নিজে ট্রাই করে ঘুমাতে পারবেন। সো 1-2 বার প্র্যাকটিস করার পর আপনি দেখবেন যে বডি স্ক্যান করলে বা পিএমআর করলে কিংবা এই স্টপ প্র্যাকটিস করলে আপনি ইমিডিয়েটলি রিল্যাক্সড হয়ে যেতে পারছেন ফিজিক্যালি এবং মেন্টালি, এবং খুব দ্রুত ঘুম চলে আসবে। সো এইটা শুধু ন্যাপের বেলায় না, রাতের বেলাও যদি আপনার ঘুমের প্রবলেম হয়ে থাকে তাহলে সেখানেও প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি যদি ফেইথফুল পারসন হন এবং রাসূলের সুন্নাহ হিসেবে, কাইলুল্লাহ হিসেবে ব্যাপারটাকে প্র্যাকটিস করতে চান, তাহলে আপনি সুন্নাহ হিসেবে ঘুমের দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বা এইরকম যে কোনো দোয়া কিংবা কোরআনের আয়াত আপনি রিসাইট করতে করতে নিজেকে রিল্যাক্সড করে ফোকাস করে ঘুমিয়ে পড়তে পারেন। তাহলে ন্যাপটার শুরুটাই যখন রিল্যাক্সড ওয়েতে হবে, ন্যাপের কোয়ালিটিটাও বেটার হবে ইনশাল্লাহ। এই 4টে স্টেপ হচ্ছে মেইন স্টেপ। এটার মাধ্যমে আপনি পুরো পাওয়ার ন্যাপের আইডিয়াটা জেনে ফেললেন, কখন ঘুমাবেন, কতক্ষণ ঘুমাবেন, কোথায় ঘুমাবেন এবং কিভাবে ঘুমাবেন, তাই না? এই 4টা স্টেপ হয়ে গেল। আরেকটা বোনাস স্টেপ শেয়ার করি, এটা একটা ইন্টারেস্টিং আইডিয়া, সেটা হচ্ছে কফি ন্যাপ।
আমি আপনাকে শুরুতে বলছিলাম কিন্তু যে অ্যাডিনোসিন জমা হয় সেই জন্য হচ্ছে আমাদের ঘুম আসে, তাই না? মজার ব্যাপার হচ্ছে অ্যাডিনোসিন গিয়ে যেখানে বাইন্ড করে বা ব্রেইনের যেই পার্টে গিয়ে হিট করে, ঠিক একই পার্টিকে ক্যাফেইন হিট করে। ক্যাফেইন থাকে হচ্ছে কফির মধ্যে। সো কফি খেলে যে আমাদের ঘুম আসে না, কারণটা হচ্ছে ধরেন আমার ব্রেইনে হচ্ছে 20টা ক্যাফেইনের কণা আছে আর 20টা অ্যাডিনোসিনের কণা আছে, কিন্তু ব্রেইনে ওই কণাগুলো হিট করার মতো মোট 20টা জায়গায় আছে। সো সামহাও যদি অ্যাডিনোসিন গিয়ে ওই 20টা জায়গায় হিট করে তাহলে আমার ঘুম আসবে, কিন্তু যদি ক্যাফেইন এসে ওটার সাথে ফাইট করে ক্যাফেইন গিয়ে হিট করতে পারে তাহলে ঘুম আসবে না, অ্যাডিনোসিনকে সে ব্লক করতে থাকবে। এই প্রসেসে ক্যাফেইন যতক্ষণ ব্লাড স্ট্রিমে থাকে ততক্ষণ হচ্ছে ও সে ঘুম আসতে দেয় না। এই জন্য আমাদের অনেকের কফি খেলে ঘুম আসে না এবং আমরা আরেকটু এনার্জি পাই আর কি। তো এইখানে কফি ন্যাপের আইডিয়াটা হচ্ছে অ্যাডিনোসিন তো আমি ক্লিন করব ন্যাপের থ্রুতে, বাট তার ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ যেই মুহূর্তে আপনি ন্যাপে যাবেন তার ঠিক আগ মুহূর্তে আপনি এক কাপ কফি খাবেন। সেটা 100, 150, 200 ml হতে পারে, যতটুকু ইচ্ছে আপনার, ব্ল্যাক কফি হতে পারে। সো কফিটা খাওয়ার পর যেটা ঘটবে, ব্লাডে তো ক্যাফেইন ঢুকলো, তাই না? ক্যাফেইন গিয়ে ওই স্পটগুলো ওখানে হিট করা ট্রাই করবে, বাইন্ড করা ট্রাই করবে, আর একই সাথে আপনি যখন ন্যাপে গেলেন অ্যাডিনোসিন কমা শুরু করবে, ক্লিন হওয়া শুরু করবে। সো যেটা ঘটবে, অ্যাডিনোসিন থাকা অবস্থায় ক্যাফেইন ফাইট করে যতটুকু আপনাকে জাগিয়ে তুলতে পারে, যতটুকু এনার্জাইজ করতে পারে, সেটার চাইতে অ্যাডিনোসিনগুলো যখন ক্লিন হয়ে যাবে তখন আরও প্রপারলি গিয়ে ক্যাফেইন বাইন্ড করবে। এতে যেটা ঘটে, 15-20 মিনিট পর আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আরও অনেক বেশি এনার্জাইজ লাগবে, মানে ক্যাফেইনের যে হিটটা বা কিকটা, ওই কিকটা ওই 20 মিনিট পরে গিয়ে হবে। সো এই কফি ন্যাপের প্র্যাকটিসটা অনেকে করেন। আপনার যদি ইচ্ছা করে বা ভালো লাগে বা প্র্যাকটিস থাকে কফি খাওয়ার, তাহলে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। এটা একটা বোনাস স্টেপ হিসেবে শেয়ার করলাম। ওই 4টা স্টেপ যদি ফলো করেন, মেইন যে 4টা, সেই 4টা মোটামুটি আপনাকে প্রপার একটা পাওয়ার ন্যাপ দিবে। আর কারো যদি এই বোনাস স্টেপ ইউজ করার ইচ্ছা থাকে, সেটা আসলে অ্যাকচুয়ালি একটা প্রি স্টেপ, অর্থাৎ ওই 4টা স্টেপ শুরু করার আগে ফার্স্টে কফিটা খেয়ে নিতে হবে, তাহলে একটা পারফেক্ট পাওয়ার ন্যাপ হয়ে যাবে ইনশাল্লাহ, বা কফি ন্যাপ হয়ে যাবে। এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমি অনেকগুলো রিসার্চ পেপার পেলাম পাওয়ার ন্যাপের বেনিফিট নিয়ে। নাসা রিসার্চ করেছে পাইলটরা অ্যাকচুয়ালি কতটুকু অ্যালার্টনেস হয়, পারফরমেন্স ইম্প্রুভমেন্ট কেমন হয়, সেগুলো নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে। এবং আমি দেখলাম 3টা পার্সপেক্টিভ থেকে মোটামুটি আমরা বেনিফিটগুলো পেতে পারি। আর অনেক পার্সপেক্টিভ হতে পারে, বাট মোস্ট সিগনিফিকেন্ট কিছু পার্সপেক্টিভ হচ্ছে, 1 নাম্বার, আপনার কগনিটিভ অ্যাবিলিটি বেড়ে যাবে। মানে সারাদিন কাজ করার পর আপনার নিউরনগুলো টায়ার্ড হয়ে যাচ্ছে, ব্রেইন বডি টায়ার্ড হয়ে যাচ্ছে, তারপর যখন একটা ব্রেক পায় অ্যাডিনোসিনগুলো কমে যায়, ব্রেইনের গ্রগিনেসটা, ডিজিনেসটা, ওই ভাবটা যখন কমে যায়, তারপর অ্যালার্টনেস হুট করে খুব বেড়ে যায়, পারফরমেন্স বেড়ে যায়, লার্নিংয়ের অ্যাটিটিউড বেড়ে যায়, মেমোরি বেড়ে যায়। সো এগুলোর থ্রুতে যেটা হয় যে আমার মেমোরির ইম্প্রুভমেন্ট যখন ঘটে, লার্নিংয়ের ইম্প্রুভমেন্ট ঘটে, তখন কগনিটিভ অ্যাবিলিটির পাশাপাশি আমার মুডেরও ইম্প্রুভমেন্ট ঘটে, অর্থাৎ সাইকোলজিক্যাল একটা ইম্প্রুভমেন্টও হয়। এটা হচ্ছে সেকেন্ড পার্সপেক্টিভ। সো মুডের ইম্প্রুভমেন্ট যখন হয় তখন বাই ডিফল্ট আমার ওভারঅল লাইফের কোয়ালিটি ইম্প্রুভ করে। আর ফাইনালি ফিজিওলজিক্যাল কিছু বেনিফিট আছে, যেটা হচ্ছে রিসার্চ থেকে এসেছে, আমরা হয়তো ইমিডিয়েটলি বুঝবো না। তার মধ্যে একটা হচ্ছে আমাদের ব্রেইন তো এইজ করে, তাই না? আমাদের যে বয়সের শেষের দিকে আলঝেইমার্স হয়, আমাদের অনেক কিছু মনে থাকে না, বেশি বয়স্ক মানুষদেরকে আমরা দেখি। সো ব্রেইন আস্তে আস্তে এইজিং হয়। এই এইজিংকে নাকি যারা রেগুলার পাওয়ার ন্যাপ নেয় তাতে 3-4 বছর 5 বছর তারা পিছিয়ে আনতে পারে, অর্থাৎ 3-4-5 বছর বেশি তারুণ্য তারা ধরে রাখতে পারে। এটা একটা দিক। আরেকটা হচ্ছে আপনাদের হার্টের যে রোগগুলো, সেই রোগগুলোর পরিমাণ নাকি কমে আসে, যেহেতু স্ট্রেস কমে আসে, আরও বিভিন্ন কারণ আছে। পাশাপাশি ইমিউন সিস্টেমে একটা বুস্ট হয়, ইভেন স্ট্রোকের নাকি পসিবিলিটিও কমে যায়। সো এই রিসার্চ পেপারগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা যাদের আগ্রহ আছে একটু ঘেটে দেখতে পারেন। আর যদি আপনার এত ডিটেইলে বেনিফিট সম্পর্কে জানার আগ্রহ না থাকে সায়েন্টিফিক ওয়েতে, তাহলে আপনি জাস্ট প্র্যাকটিস করতে থাকেন, কিছু না জেনেও আপনি বেনিফিটগুলো পেতে থাকবেন। এবং সায়েন্স এখন পর্যন্ত যেগুলো ডিসকভার করতে পারেনি সেই বেনিফিটগুলো আপনি পেতে পারবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা করতেন, এটা একটা সুন্নাহ। সো ডেফিনেটলি এটার বেনিফিট আরও ডিফারেন্ট লেয়ারে আছে। এবং ইন্টারেস্টিংলি কালকে আমি একটা নতুন হাদিস পড়লাম, যে হাদিসটা আমি কোনোদিন জানতাম না। আমি জানতাম যে কাইলুল্লাহ সুন্নাহ, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে তোমরা ন্যাপ নাও, কারণ শয়তান ন্যাপ নেয় না। এটা খুবই ইন্টারেস্টিং একটা হাদিস, এবং এটা নাকি হাসান হাদিস, একটা সহি হাদিস আলবানির মধ্যে। সো এরকম একটা হাদিস যে আছে, এটাই আমি জানতাম না। এটা দেখার পর আমার মনে হলো যে ডেফিনেটলি এটার মধ্যে আরও অনেক বেনিফিট আছে, যে বেনিফিটগুলো হয়তো আমরা এখনো জানি না, বাট প্র্যাকটিস করলে বেনিফিটগুলো আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। সো মোটামুটি এই 4টা স্টেপ, কখন করব, কতক্ষণ করব, কোথায় করব, কিভাবে করব, আর পাশাপাশি যদি কফি ন্যাপ নিতে চাই বোনাস স্টেপ হিসেবে, প্রি স্টেপ হিসেবে ইউজ করব। এই স্টেপগুলো মোটামুটি পাওয়ার ন্যাপকে সামারাইজ করে। আপনি যদি স্টেপগুলো একটা টাস্ক লিস্ট আকারে বা একটা চেক বক্স আকারে, চেক লিস্ট আকারে পেতে চান এবং চোখের সামনে রাখতে চান, এবং পাশাপাশি স্লিপ সাইকেলের যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা সহ একটা ফিজিক্যাল কিছু সামনে রাখতে চান, তাহলে একটা পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সো ওই পিডিএফটা আপনি প্রিন্ট করে যদি সামনে রেখে দেন, সবসময় খেয়াল থাকবে যে কখন কোন ন্যাপটা নিতে হয়, কিভাবে নিতে হয়। পাশাপাশি আপনার যদি এই রিলেটেড আরও কিছু জানার থাকে
বা নিজের কোনো অবজারভেশন থাকে, এক্সপিরিয়েন্স থাকে, নলেজ থাকে, ডেফিনেটলি আমি নিজে যেহেতু ঘাটাঘাটি করছি, আপনারা অনেকেই আছেন আমার চেয়ে অনেক বেশি জানেন এই ব্যাপারগুলো সম্পর্কে, তারা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, আমি জানতে চাই ইনশাল্লাহ। এবং কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে, কোনো জানার বিষয় থাকে, সেটা নিয়েও শেয়ার করবেন কমেন্ট বক্সে কিংবা টেলিগ্রাম চ্যানেলে বা ফেসবুক গ্রুপে। আর পাশাপাশি ঘুম নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমি আরও ইন্টারেস্টিং কিছু জিনিস পেয়েছি। সূর্যাস্ত এবং সূর্যোদয়ের আলোর সাথে ঘুমের কোনো সম্পর্ক আছে কিনা। আমাদের বডি তো আসলে মাটি থেকে আসলে ফল, পানি, বাতাস সব কিছুই আমরা কন্টিনিউসলি বডিতে নিচ্ছি, কিন্তু আলোর কোনো নেসেসিটি আছে কিনা এবং আলো যে আসলে এতটা সিগনিফিকেন্ট সেটা নিয়ে আমি আগে জানতাম না। এটা নিয়ে নতুন করে জানা শুরু করেছি এবং এটার সাথে আমাদের যে দেহ ঘড়ি বা সার্কাডিয়ান রিদম বা সার্কাডিয়ান ক্লক, এটার একটা সম্পর্ক আছে। আমি যে এনার্জাইজড ফিল করি বা করি না, ডাউন ফিল করি বা করি না, আমার ডিপ্রেশন কাজ করে কি করে না, এটার সাথে যে ফিজিওলজিক্যাল কিছু রিলেশন আছে, স্লিপের রিলেশন আছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমি আগে জানতাম না, রিসেন্টলি জানা শুরু করেছি। সো এটা নিয়ে ডিটেইলড কিছু ডিসকাশন পরবর্তীতে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে কিংবা অন্য যে কোনো প্রোডাক্টিভিটি বা সাইকোলজি এই রিলেটেড যে কোনো কোয়েশ্চেন, প্রবলেম, ইস্যুস যদি থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। আমরা জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করার এবং একসাথে আলাপ করার এবং জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।